আমাদের প্রায় 200 MMCFD কমে। আমাদের প্রতি বছর প্রায় 200 MMCFD গ্যাসের সরবরাহ কমে। সেই তুলনায় আমরা এই গত এক বছরের প্রচেষ্টায় কিংবা বিশেষ করে গত 6 মাসের প্রচেষ্টায় আমরা 50 MMCFD-র মতো পাইছি। এছাড়া আমরা আরও চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে আমাদের অনেক অবৈধ সংযোগ আছে। অবৈধ সংযোগগুলো আমরা বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছি। তো এই অবৈধ সংযোগের ব্যাপারে একদিক থেকে এটা কাটা হয়, আরেক দিকে এটা লাগানো হয়। তো ওই জন্য সেখানেও আমাদের অর্জন খুব বেশি না। তো মোট কথা যে আমাদের যে প্রাথমিক জ্বালানি তো আমরা যে এলএনজি ইম্পোর্ট করি সেটা অনেক ব্যয়বহুল, 60 থেকে 70 টাকার মধ্যে বিশ্ববাজারে এলএনজির দামের উপর ভিত্তি করে। তো এই দামে এনে কি বলে যে এলএনজি এনে বিদ্যুৎ উৎপাদন করলে বিদ্যুতের দাম পড়বে 20 টাকা, 18-20 টাকা, তাই না? এই কেমন পৃথিবী 18-20 টাকা। তারপরে ওই যে শিল্প কারখানায় যদি ওই ইয়েতে বিদ্যুৎ দিতে হয়, ওই গ্যাস দিতে হয়, তাহলে সেটার দামও পড়বে প্রায় 40 টাকার উপরে। তো ওই জন্য সেটা তো করা যাবে না, কারণ আমরা তো বিদ্যুতের দামকে, আপনারা জানেন যে গত এক বছরে আমরা বিদ্যুতের দাম বাড়াইনি, গ্যাসের দাম বাড়াইনি, শুধুমাত্র নতুন সংযোগের ক্ষেত্রে একটু সামান্য বাড়ানো হয়েছে। তো তাহলে আমাদের মুক্তির উপায়টা কি? আমাদের মুক্তির উপায়টা হচ্ছে যেটা বললাম, যে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার, যে জন্য আজকের অনুষ্ঠানটা হচ্ছে। তো এখন এইটাকে আমরা এই কর্মসূচিটাকে সফল করার জন্য প্রথম কথা, এটাতে যাতে খরচ বেশি না হয় সেজন্য আমরা বলছি যে এগুলো গ্রিড কানেক্টেড হবে। মানে এখানে কোনো ব্যাটারি থাকবে না। যদি কোনো হাসপাতালে খুব প্রয়োজন হয় তাহলে হয়তো সেখানে ব্যাটারি থাকবে, কিন্তু অন্য কোথাও যদি এরকম একটা জরুরি প্রয়োজন থাকে তাহলে ব্যাটারি থাকবে। সাধারণভাবে এগুলো ব্যাটারি থাকবে না। তো এগুলো যেটা হবে গ্রিড কানেক্টেড হবে, এবং গ্রিড কানেক্টেড হওয়ার পরে এবং এর ফলে হচ্ছে কি ব্যাটারির প্রয়োজন হবে না। ব্যাটারির প্রয়োজন না হলে এটার ব্যয় কমবে। তো এর ফলে যেটা হবে যে এটা দিয়ে যে বিদ্যুৎ উৎপাদিত হবে, প্রথম কথা এটা যেহেতু কোনো জ্বালানি লাগবে না, তো সুতরাং আপনার কোনো জ্বালানির কোনো ব্যয় নেই। তো এইটা একটা বড় ইয়ে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে যদি যেরকম আমাদের পরিকল্পনা, যে 3000 মেগাওয়াট যদি আমরা সৌর বিদ্যুৎ থেকে আমরা যদি পাই, তাহলে হবে কি যে আমরা অন্য বিদ্যুৎ যেখান থেকে আমরা কস্টলি বিদ্যুৎ আমরা করি, সেগুলো আমরা কমাতে পারবো, বিদ্যুতের খরচ কমাতে পারবো। আরেকটা জিনিস যেটা হবে, যদি এগুলোকে আমরা যদি এই বিদ্যুতের নিয়ে আসতে পারি, তাহলে আপনারা দেখবেন যে অনেক জায়গায় আমরা গ্যাস দিই ওই যে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য। তো ওই জন্য তাহলে সেটাও আমরা না দিয়ে আমরা সরাসরি আমরা বিদ্যুৎ দিতে পারবো। তো এইটা কিন্তু আমাদের সবার যে অস্তিত্বের প্রশ্ন, পার্টিকুলারলি যারা ইউটিলিটিস আছে। কারণ এখন তো যেটা আপনারা জানেন যে বিদ্যুতের এমনিতে প্রাথমিক জ্বালানির সংকট আছে। তারপরে হচ্ছে যে কি বলে, প্রায় সময় বিদ্যুৎ কেন্দ্রের একটা কার্যকারিতা থাকে না। তো এর ফলে হচ্ছে কি যে এরপরেও যদি আমরা গ্রাহককে যদি সেবা অব্যাহত রাখতে চাই, তাহলে যারা ইউটিলিটি তারা কিন্তু মনে রাখবেন যে এটা আপনার অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। এই কারণে বলতেছি যে আমরা যদি গ্যাসের যদি বড় সরবরাহ না পাই, বড় রিজার্ভ যদি না পাই, তাহলে হবে কি আমরা তো আর আমাদের ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটির একটা লিমিটেশন আছে। আমরা গত বছর 84টা জাহাজ এলএনজি আনছিলাম, এইবার আমরা 108টা জাহাজ আনছি। তো আমাদের যে ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে 115, আর মাত্র 60টা জাহাজ অতিরিক্ত আনা যাবে যদি ফুল ক্যাপাসিটি ইউটিলাইজ হয়। আবার সেখানেও সমস্যা আছে যে বর্ষাকালে এটাতে বিভ্রাট হয়।
তো ওই জন্য আপনি যদি বিদ্যুৎ বিতরণ সংস্থায় হন, তাহলে আপনি কিন্তু ইউ শুড বি সিরিয়াসলি ওয়ারিড যে আমরা তো বিদ্যুৎ পাবো না, কারণ বিদ্যুৎ তো দেওয়া সম্ভব হবে না। যে কারণ হচ্ছে শিল্প কারখানা এক্সপোর্টের জন্য যেসব চাহিদা মিটে, তাহলে তাহলে তো বিদ্যুৎ পাবেন না। যদি যদি বিদ্যুতের উৎপাদন যদি যেহেতু এখন যেভাবে একটা জ্বালানির অভাবে স্থির আছে, আপনারা জানেন আমাদের অনেক পাওয়ার প্ল্যান্ট আছে, গ্যাসের অভাবে আমরা চালাতে পারতেছি না। তো সুতরাং আপনারা গ্যাস পাবেন না, সরি বিদ্যুৎ পাবেন না। তো বিদ্যুৎ না পেলে তো আপনাদের এই যে সংস্থা হিসেবে, বিতরণ সংস্থা হিসেবে আপনারা তো ইয়ে করতে পারবেন না, কার্যকর হতে পারবেন না। তো ওই জন্য এটাই সবাইকে বুঝতে হবে যে এটা কিন্তু যারা আগেও কিন্তু বিদ্যুতে সৌর বিদ্যুৎ অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু হয় নাই প্রধানত বিতরণ সংস্থাগুলোর অসহযোগিতার কারণে।